আমাদের লেদার প্রোডাক্ট। হাজার হাজার এসএমই পণ্য থেকে বেছে নিন আপনার ডিজায়ার্ড প্রোডাক্ট। এক ক্লিকেই অর্ডার করুন, ঘরে বসেই কিনুন দেশ সেরা এসএমই পণ্যটি। আমাদের আনপ্যারালাল কাস্টমার সার্ভিস এবং প্রোডাক্ট ডেলিভারি সার্ভিস নিয়ে আমরা আছি 24 ঘন্টা আপনার সাথে। 1 কোটি 20 লক্ষ এসএমই উদ্যোক্তার পণ্য আলোকিত করুন বাংলাদেশের প্রতিটি ঘর। ঐক্য থাকলে সব সম্ভব। oiko.com.bd। প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি সাংবাদিক মাহবুব হাসান। কেমন আছেন? শীত মনে হয় পড়ে গেল না? হ্যাঁ, পড়লো। এই প্রথম আজকে মানে এইবারে এই প্রথম একটু আস অনুভব করা যাচ্ছে, বিশেষ করে সত্যি সত্যি উত্তরবঙ্গের পঞ্চগড়, তারপরে দিনাজপুর, সৈয়দপুর, রংপুর এইসব এলাকায় তো আরো জেগে বসেছে আর কি। আমরা পারলে এ নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে একটু পত্রপত্রিকার একটা শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই। ঠিক আছে। প্রথম আলোর শিরোনাম, গাড়ি বিলাসে ঢাকার 2 সিটি, আওয়ামী লীগ নেতার টাকা চাওয়ার ফোনালাপ ফাঁস। রপ্তানি বৃদ্ধিতে জোর দিতে হবে, গবেষণা ও ব্র্যান্ডিং এ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। সমকাল শিরোনাম করেছে, ইসলামিক ফাউন্ডেশনে অনিয়ম, মালপত্র না পেয়েও পরিশোধ পুরো বিল। 3 কারণে চলতি বছরে মহামারী শেষের আশা, আতশবাজিতে দুর্যোগ। কালের কণ্ঠের শিরোনাম, গ্রাম পর্যায়ে করোনার গণটিকা শুরু, বিদেশ ভ্রমণে বছরে ব্যয় 34,000 কোটি টাকা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, 40 লাখ মামলার পাহাড়, পূর্বাঞ্চলে বাণিজ্য মেলা উদ্বোধন, এখন বাংলাদেশের সময়, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। খালেদার স্বাস্থ্যের আবার অবনতি। জনকণ্ঠের শিরোনাম, নিজস্ব ব্র্যান্ডিং চাই, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এলডিসি উত্তরণ আজ উদযাপন। ইত্তেফাকের শিরোনাম, উৎসব ছাড়াই বিনামূল্যে বই বিতরণ শুরু, সপ্তাহ জুড়ে থাকবে শীতের দাপট। নিউজিল্যান্ডে প্রথম টেস্ট, পেসারদের কল্যাণে বাংলাদেশের ভালো শুরু। আমাদের সময় শিরোনাম, ইসি গঠনে আইন চায় বেশিরভাগ দল, ব্যবসা বাণিজ্যে আমাদের আরো গবেষণা দরকার, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। দেশে ওমিক্রনের গুচ্ছ সংক্রমণ। মানবজমিনের শিরোনাম, উন্মাতাল 31, ফানুসে আগুন, আতঙ্কের রাজধানী, নৌকায় ভোট দেওয়ায় বাড়ি ছাড়া ওরা। দেশ রূপান্তরের শিরোনাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, আইভির পথের বাধা আওয়ামী লীগ। ৭১-এর গণহত্যার স্বীকৃতি হলো যুক্তরাষ্ট্র থেকে, নতুন বই হাতে আনন্দে মাতল শিক্ষার্থীরা। ইনকিলাবের শিরোনাম, নতুন বছরে রাজনীতি উত্তাপ ছড়াবে রাজপথে। হয়তো সেটা অনুভব করা যাচ্ছে, কিন্তু তার আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রী গতকাল যে বাণিজ্য মেলা উদ্বোধন করবার সময় যে কথা বলেছেন, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। এবং আমার কাছে মনে হয়েছে এটি একটু স্বপ্নের কথা এবং এটাই বাস্তব। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এখন ব্র্যান্ডিং দরকার, যেমন আপনার সামনে আছে দৈনিক জনকণ্ঠ, নিজস্ব ব্র্যান্ডিং চাই। এই বিষয়টা মনে হয় যার যার অবস্থান থেকে আমাদের এখন উচ্চকিত হওয়া দরকার। অবশ্যই, মানে ধরেন বাণিজ্য যারা করেন অথবা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের উচিত তাদের পণ্যের ব্র্যান্ডিং করা। ব্র্যান্ডিং করলে সুবিধা হলো যে সেই পণ্য একটি স্ট্যান্ডার্ড মেনটেন করে, এবং সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে যাতে আন্তর্জাতিক সমাজ সেই ব্র্যান্ডিং মানে এইটা পণ্যটা তারা গ্রহণ করে, না কিনতে আগ্রহী মনে প্রাণে, এবং বলবে যে অমুক ব্র্যান্ডটা আমি চাই, তাই না? এটা আমাদের অনেক আগে হওয়া উচিত ছিল, বিশেষ করে পোশাক শিল্প খাতে, গার্মেন্টস ক্ষেত্রে। আমাদের আরো অনেক বিষয়গুলো আছে, অনেক পণ্য আছে, আপনাকে একটু ছোট্ট করে ধরিয়ে দিই, এমনও আছে আমাদের গার্মেন্টস পণ্য
আমাদের তৈরি কিন্তু অন্য দেশের ট্যাগ লাগায় সেটা বিক্রি করা হয়। সেটা হলে ধরেন আপনি অন্য দেশের লোক যদি আপনার এখান থেকে বানিয়ে নিয়ে যায়, সেটা নিতেই পারে। যেমন আমেরিকা হয়তো অর্ডার দেয়, অর্ডার দিলে তারা বানিয়ে নেয়, তাদের ব্র্যান্ডটা তারা ইউজ করে, তাই না? এই যে আপনার আইফোন তৈরি হলে চায়নায়, কিন্তু আইফোনের মূল ব্র্যান্ডিংটা আমেরিকান, কিন্তু চায়নায় তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি সমস্ত কিছু। ওই ব্র্যান্ডিংটা আমাদের জরুরি। আপনি কোথায় উৎপাদন করলেন ওটার চেয়েও বড় বিষয় হলো ব্র্যান্ডিং। আপনার সুনামটা, দেশের সুনামটা হোক, শিল্পের সুনাম হোক, আপনার পণ্যের সুনাম হোক, সব কিছুর ক্ষেত্রে। আর মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা অসাধারণ একটি কথা বলেছেন, যেটা হলো গবেষণা করতে হবে। রাইট। আমার কোন বিষয়ে ব্র্যান্ডিংটা, হ্যাঁ, কোন বিষয়ে ব্র্যান্ডিং দরকার, এটা হলো শিল্প এবং এর ক্ষেত্রে, শিল্প পণ্যের ক্ষেত্রে। কিন্তু আমি মনে করি যে আমাদের জাতিগতভাবে আমাদের যে উত্থান হয়েছে সেটাকে অবশ্যই গবেষণার ভিতর দিয়ে আরো ব্যাপকভাবে তুলে ধরতে হবে। এক। দুই নম্বর হলো যে আমরা কিভাবে নিজেকে সংস্কৃতবান এবং আন্তর্জাতিক মানের দেশ, এবং আমাদের যে শিল্প সাহিত্য এবং আমাদের যে সংস্কৃতি উঁচু মানের, সেটাকে তুলে ধরতে হলেও আমাদের প্রয়োজন গবেষণা। এই ক্ষেত্রে তিনি যদি বলেন যে হ্যাঁ, শিল্প সাহিত্য এবং পণ্যের এই গবেষণার জন্য আমি হাজার হাজার কোটি টাকা ব্যয় করব, তাহলে এটি একটি আন্তর্জাতিক মানে আমার সাধ্যের জায়গা থেকে আমি অর্থ ব্যয় করব। যেমন আমার কাছে মনে হয় যে পর্যটন খাত, যদি কক্সবাজারের কথা বলি আমরা, এইটা তো আমাদের জন্য বিরাট অসাধারণ। মানে যে পরিবেশ এখন কক্সবাজারে চলছে, এটাও শোভনীয় না। দেখেন আপনি 100 মাইল ব্যাপী একটি টানা সি বিচ পৃথিবীর কোথাও নেই। এটাই তো এক বড় ব্র্যান্ডিং। কুয়াকাটা জানেন আপনি? কুয়াকাটাও আপনি চিন্তা করেন, এই যদি এটা আমি বলবো 1 লাখ কোটি থেকে 2 লাখ কোটি টাকা যদি ইনভেস্ট করা হয় 10 বছরে, কুয়াকাটা বলেন, সেন্ট মার্টিন, কক্সবাজার বলেন, এখান থেকে কয়েকশো লাখ কোটি টাকা আয় হতে পারে। কিন্তু আপনাকে ব্র্যান্ডিং করতে হবে, সুযোগ সুবিধা বাড়াতে হবে, নিরাপত্তা দিতে হবে, তারপরে আপনার যে খেলাধুলার যে বিষয়টা, ওয়াটার আনন্দ ভ্রমণের সমস্ত আয়োজন করতে হবে। ওটাকে আপনি যদি আলাদা না করেন, যদি বাংলাদেশের সামাজিক বিষয়টাকে যদি ধরে রাখেন, তাহলে কিন্তু হবে না। এটা আন্তর্জাতিক জায়গা করে তুলতে হবে। যারা ভ্রমণ পিপাসু, যারা আনন্দ করতে এইখানে আসতে চায়, তাদের জন্য এটা তৈরি করতে হবে। এই ক্ষেত্র থেকেই আমরা কিন্তু নিজেদেরকে নতুনভাবে তৈরি করতে, যেটা মালদ্বীপ করেছে, অনেকটাই মালদ্বীপ করেছে। হ্যাঁ, আমাদের এই এলাকার মধ্যে মালদ্বীপ করেছে, ভারতও করেছে কিছু, তারপরে এদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া করেছে। যেমন বালি যাওয়ার জন্য আমরা নিজেরাই বালিতে যেতে চাই, বিকজ অফ দ্যাট, যে ওই সুন্দর জায়গাটা উপভোগ করতে চাই, সেখানে ভ্রমণটা। আমাদের দেশেও এরকম অনেক সুন্দর জায়গা আছে। আমি একটু এই প্রসঙ্গক্রমে পাহাড়পুর আছে, আমি প্রসঙ্গক্রমে একটি রিপোর্টের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই যে ভ্রমণের কথা বললেন, কালের কণ্ঠে একটি শিরোনাম হয়েছে, বিদেশ ভ্রমণে বছরে ব্যয় 34,000 কোটি টাকা। সেটা হতে পারে, আমি বাইরে যাই, হতে পারে, কিন্তু সবচেয়ে উদ্বেগজনক যে বিষয়টা হলো, স্বাস্থ্য খাতেই ব্যয় হয় শতকরা 29.49 ভাগ টাকা। এই টাকার অর্থে 4 ভাগেরও বেশি। তার মানে আমরা, এবং আমাদের প্রথম পছন্দ ভারতে যাওয়া। দুর্ভাগ্যজনক। এটা দুর্ভাগ্যজনক এই জন্য বলছি যে আমাদের এখানে আমরা কেন যাই ওইখানকার সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্য যাই, অথচ আমরা আমাদের দেশে যদি চিকিৎসার কথাই বলি, আমার এই স্বাধীন দেশে এখনো আমাকে বিদেশে চিকিৎসার্থে, এবং আমরা এটা নিউজও করি, আমরা চিকিৎসার্থে বিদেশ যাত্রা কেন হবে? এটা দুর্ভাগ্যজনক এই জন্য বলছি যে আমাদের চিকিৎসা খাতে যদি উন্নতি করতে হয়, তাহলে নেতাকর্মীদের বা যারা রাষ্ট্র পরিচালনায় আছেন, তারা যদি এটাকে নিজেদের বলে গর্ব করতে পারেন, নিজেরা যদি চিকিৎসা নেন, তাহলে কিন্তু আমি অবশ্যই ভারতে যাব না, আমি এখানেই করব, বিশ্বাস করব, এবং সেই মানের চিকিৎসক আমরা তৈরি করব। আমরা ভাড়া করে আনবো না ভারত থেকে বা ইংল্যান্ড থেকে অথবা আমেরিকা থেকে ভাড়া করে আনবো না, আমরা ওই রকম চিকিৎসক আমরা তৈরি করব।
সেটা অত্যন্ত জরুরি বিষয়। শুধু মানে কি বলে মেডিকেল কলেজ স্থাপন করলেই হবে না, তাই না? সেখানে সেই শিক্ষার্থীকে দিতে হবে যে আন্তর্জাতিক মানকে তৈরি করবে। সেই ক্ষেত্রে গবেষণার অনেক মূল্য আছে, তাই না? এই যে বিদেশে ভ্রমণের বছরে 34,000 কোটি টাকা। একটা বিষয় আপনি বলেন যে ধরেন আপনাকে মানে বিদেশে পাঠানো হলো বিশেষ একটি প্রশিক্ষণে, কেন যায়? নিশ্চয়ই প্রশিক্ষণে মানে তার কর্মক্ষেত্রে যাতে এটা ব্যবহার করা যায়। আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই সব আমলাদের পাঠাই যারা নাকি বিদেশ ভ্রমণ করেন নিজেদের কেনাকাটার জন্য, যে বিষয়ে জ্ঞান নিতে গেছেন সেটা জ্ঞান নেওয়ার পরে কিন্তু এখানে এসে তার ইমপ্লিমেন্টেশন নাই। আমাদের পুকুর খনন শেখার জন্য কিন্তু বিদেশ যাই। হ্যাঁ, পুকুর খনন, এর চেয়ে দুর্ভাগ্য কি হতে পারে বলেন আপনি? একজন শিক্ষিত লোক, প্রাগ্রসর চেতনার লোক, দেশের সেবার জন্য নিয়োজিত, জনগণের টাকায় তিনি চাকরি করেন, জনগণের উপকারের জন্যে মানে যে প্রশিক্ষণের জন্য তিনি বিদেশে যান, সেই প্রশিক্ষণ নিয়ে এসে কোনো কিছুই তেমন কিছু করে এটা বলা ঠিক হবে না যে শূন্য, তা না, হয়তো 10% উপকার আমরা পাই, কিন্তু না পাওয়ার কথা ছিল 90%, তাই না? তো তাদের কাছ থেকে যদি আমরা এইরকম অবহেলা পাই, জাতি যদি অবহেলা পায়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমরা জানি না, এটা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। আরেকটি রিপোর্টের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এটা মানে আমার কাছে একটু অবাক লাগলো শিরোনাম দেখে। যেমন মানব জমিনের শিরোনাম করা হয়েছে নৌকায় ভোট দেওয়ায় বাড়ি ছাড়া ওরা। প্রতীক কিন্তু নৌকাতে ভোট দিয়েছে বলে তাদেরকে শাসন হয়েছে, এবং একটা ছবি আছে ধানের বা একটা ক্ষেতের সামনে শীতের সময়ে একদল মানুষ অপেক্ষা করে আছে, তাদেরকে বাড়িতে যেতে দেওয়া হচ্ছে না। এবং আরেকটি রিপোর্ট ছাপা হয়েছে দেশ রূপান্তরে, আইভির পথের বাধা আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রার্থী তো আইভি। আমি দেখলাম যে খোকন সাহা ওখানকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনে হয়, উনি হয়তো তার আইভির জন্যে আরেক যুব লীগের নেতার কাছে 5 লাখ টাকা দাবি করেছেন যে তার ইলেকশনের ক্যাম্পেইনের জন্য লাগবে, এবং আইভি অস্বীকার করেছে। তা ওনাকে তো এই দায়িত্ব দেওয়া হয়নি। তার মানে কি? তার মানে হলো যে হয় খোকন এই ইমেজটাকে নষ্ট করা চায়, মানে আইভির ইমেজ নষ্ট করতে এই ধরনের কাজ করেছে, অথবা তার ব্যক্তিগত কোনো কাজের জন্যে সে হয়তো এই চাঁদাবাজিটা করতে চেয়েছে। কিন্তু এতে তো দল ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, দল ক্ষতিগ্রস্ত হয়েছে, ইমেজ নষ্ট হচ্ছে আইভির, এবং মাননীয় প্রধানমন্ত্রীরও। তিনিই তো বরাদ্দ করেছেন নৌকার প্রতীক, তাই না? আমি যতদূর জানি যে আইভি অসাধারণ এক মহিলা, যিনি ভালো করেছেন। তার মেয়রশিপ নারায়ণগঞ্জের ডেভেলপমেন্টের জন্য যথেষ্ট অবদান রাখছেন, এবং ভবিষ্যতে উনি উঠতে পারলে সেটা করবেন। জনপ্রতিনিধিদের এই বিষয়টা মনে রাখা উচিত যে আপনি যে কাজে এখানে মনোনীত হয়েছেন বা নির্বাচিত হয়েছেন, সেই কাজগুলো প্রথম করা উচিত তৃণমূলের, তার এলাকার তৃণমূলের লোকের কি সমস্যা প্রধান, সেটাকে আগে দেখা উচিত, যেটা আইভি অনেকটাই দেখেছেন বলে আমি মনে করি। আর ঝিনাইদহে যে মানে এটা করেছে, এটা হলো আমাদের রাজনৈতিক চেতনা বলতে আমি আবার আওয়ামী লীগের চেতনার কথা বলছি না, রাজনৈতিকভাবে আমরা যা দেখি, যা করি, যে অন্যায়গুলো করি, সেই অন্যায়গুলোর একটা ফল এটা। কেন আওয়ামী লীগের নৌকায় ভোট দিয়েছে বলে যারা তাদেরকে ঘর থেকে বের করেছে, তারা কোন চিন্তাধারার মানে এই মানুষ হতে পারে? তার মানে আগে নৌকাওয়ালারা হয়তো এই কাজটা করেছে এবং এখন তার প্রতিশোধ নিচ্ছে, অথবা এখন মানে তারা করে দিচ্ছে পরে যাতে নৌকাওয়ালারা এর প্রতিশোধ নিতে পারে। এই যে প্রতিশোধের রাজনীতি, প্রতিপক্ষকে যে শত্রু বিবেচনা করা, এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে। এটা পাল্টাতে হবে। তৃণমূলকে যদি এটা পাল্টাতে হয়, তাহলে নেতা যারা আছেন, কেন্দ্রে যারা নেতা আছেন, তাদের উচিত হবে কিভাবে এটাকে পাল্টানো যায়। এই মরণশীলতা, এই দুর্বিষহ বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, এবং তাদেরকে শেখাতে হবে, না, তোমার প্রতিপক্ষ তোমার শত্রু নয়, প্রতিপক্ষ তোমার সহকর্মী, সহযোদ্ধা,
কিন্তু সেটা কি আর আমরা না না নেতাদের বুঝতে হবে, নেতাদের কাছে এটা বুঝতে হবে। আমি আবেদন জানাবো অথবা আমি বলবো যে আমাদের দুটি বড় বড় রাজনৈতিক বা তিনটে বড় বড় দল আছে, যাদের উচিত হবে রাজনৈতিক যে মানে এই বিরুদ্ধবাদিতাকে শত্রুতায় নিয়ে এসছেন সেটাকে ঝেড়ে ফেলতে হবে, নতুনভাবে গণতান্ত্রিক বিষয়টিকে প্রধান দিতে হবে, মানবতা প্রধান করতে হবে। তা না হলে আমাদের মানে আমরা যে গড্ডলে পড়েছি, রাজনৈতিক গড্ডলে পড়েছি, এখান থেকে পরিত্রাণের উপায় নেই। আরেকটি রিপোর্টের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সমকালে শিরোনাম হয়েছে মালপত্র না পেয়েও পরিশোধ পুরো বিল, ইসলামিক ফাউন্ডেশনে অনিয়ম। একটি রিপোর্ট। প্রথম আলোতে শিরোনাম হয়েছে গাড়ি বিলাসে ঢাকার 2 সিটি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি 86 জন কর্মকর্তা প্রাধিকারভুক্ত না হয়েও গাড়ি ব্যবহার করছেন। দক্ষিণ সিটির সিওর স্ত্রীও ব্যবহার করেন কর্পোরেশনের গাড়ি। এই সংস্কৃতি মানে সরকারি গাড়ি সরকারি কর্মকর্তার স্ত্রীরা, ছেলেরা, মেয়েরা ব্যবহার করে, এই সংস্কৃতি আমাদের দীর্ঘকালের। এক না বাবু, এইখানে একটা ছোট্ট করে আমি একটু বলতে চাই, যদি একজন যদি পরিবারের কর্তা তিনি সরকারি একটি গাড়ি পান, সেই সরকারি গাড়িটাতে তিনি যাওয়ার সময় তার পরিবারের সদস্যরা ব্যবহার করতেই পারে, যদি আমরা এটা ধরে নিই, কিন্তু তার জন্য আলাদা একটা গাড়ি মানে বরাদ্দ হবে, সেটা কিন্তু বোধ করি ঠিক না, কোনোদিনই ঠিক না। এবং আমার ধারণা ওইগুলো বরাদ্দকৃত নয়। এক, প্রথমত আমরা জানি এবং দেখেছি যে সচিব সাহেবদের স্ত্রী এবং পুত্রকন্যারা গাড়ি ব্যবহার করেন, নিজের গাড়ি নয়, সেটা হলো প্রকল্পের গাড়ি। সচিব সাহেব প্রকল্প, তার যতগুলো প্রকল্প আছে সেই গল্পতে একটা একটা করে গাড়ি নিয়ে নেন। এটা একটা খুবই খারাপ দৃষ্টান্ত। আরেকটা দৃষ্টান্ত, আমি এইটার ব্যাপারে কথা বলি যে আমাদের দুটো মেয়রের দুজন মানে কর্মকর্তার গাড়ি প্রাধিকার বলে তারা গাড়ির অধিকারী হন না, কিন্তু তারা হন হলো একটি প্রাইভেট কারের, কিন্তু তারা ব্যবহার করেন হলো অনেক দামি গাড়ি, কোটি টাকার উপরের দামি গাড়ি। কি করে সম্ভব? এক। দ্বিতীয়ত, ঢাকা সিটি কর্পোরেশন কেন এই গাড়ি কেনেন, কাদের জন্য কেনেন, এই টাকাটা কোত্থেকে আসে? জনগণের টাকা থেকে আসে, এটা বোঝা উচিত। কেন এই গাড়িগুলো কিনবে, কারা ব্যবহার করবে এই গাড়ি? তার মানে কি কর্পোরেশন নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে এই গাড়ি কেনে যাতে তার সিইওরা এবং তার কন্যা এবং তার কন্যারা বা পুত্ররা ব্যবহার করতে পারে? লজ্জাজনক এটা। এইরকম একটি প্রজ্ঞাবান মানুষদের পক্ষের থেকে যদি এইরকম ব্যবস্থা হয়, তাহলে জনগণের টাকা তো মানে হবেই, মিসইউজ হবেই। আমার প্রশ্ন হলো যে কেন কর্পোরেশন এই গাড়িগুলো কিনবেন? কোনো দরকার নাই। জানি না আমাদের এই প্রশ্নটা তাদের কানে পৌঁছাবে কিনা, হবে আমাদের। একেবারে শেষের দিকে আমরা গতকাল মানে 31st নাইটে আমরা বাংলাদেশে শহরে, বিশেষ করে শহর অঞ্চলে আনন্দ করার নামে যে উন্মাদনাটা দেখলাম, সেটার বোধহয় ক্ষতিকর একটা দিক আপনার সামনে তুলে ধরি। উৎসবে 31st আতশবাজি, এই বিষয়গুলো নানা ধরনের, এবং আতশবাজির কারণে, ফানুস উড়ানোর কারণে অনেক জায়গায় আগুনও ধরে গেছে। তো এই যে অতি উৎসাহ উৎসব করার নামে, এইটা বোধ করে একটু ক্ষান্ত দেওয়া দরকার, নাকি বল? প্রথমত বুঝতে হবে, এটা বোঝানোর দায়িত্ব তো আমাদের নেতাদের, বেসিক্যালি সরকারকে, নেতাদের বা রাজনৈতিক নেতাদের। কারণ হলো যে 31st যে উৎসব আজকে হচ্ছে আমাদের দেশে, আগে তো অনেক দুর্ঘটনা, অনেক অকারেন্স ঘটেছে, এটা আমাদের সংস্কৃতির মধ্যে নেই, এটা আমাদের সংস্কৃতির বিষয় নয়। এটা কি সরকারের থেকে বড় ব্যাপার? পরিবার দায়িত্ব। প্রথমত সরকারই এটা নিয়ন্ত্রণ করতে হবে, পরিবার তো করতেই হবে। এখন পরিবারের যে প্রধান, আপনার বাড়ির ছাদে আপনার ছেলেমেয়েরা কি করছে সেটা তো আপনার দেখার দায়িত্ব। সেটা তো এবার তো ছাদ পর্যন্ত মানে নামিয়ে এনেছে। আপনি তো জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে আশেপাশে এবং তার ওই রাস্তাগুলোতে বা এই ঢাকা শহরের বহু রাস্তাতেই এরকম বাজে ঘটনা ঘটেছে, সেগুলোকে বন্ধ করে দিয়েছে। এটা খুবই খুবই ভালো সিদ্ধান্ত এবং ভালো মানে কাজ হয়েছে। কিন্তু আপনাকে বাড়ির ছাদে যদি এটা বন্ধ করতে হয়, পরিবার থেকে অবশ্যই করে পরিবারকে সেই শিক্ষা দিতে হবে। সেটা গভর্নমেন্ট থেকে যদি চাপ না দেয় তাহলে হবে না। আমি বলছি, আর এটা বুঝতে হবে যে ওই সংস্কৃতিটা আমাদের না,
এই 31শে জানুয়ারি কি বলে ডিসেম্বর পালন করাটা এটা আমাদের সংস্কৃতি নয়। অনেক 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 ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। আমাদের নিজস্ব সংস্কৃতি বেগবান করবার কথাই আমাদের অতিথি বললেন। আসুন সবাই মিলে আমাদের যে নিজস্ব সংস্কৃতি সেটাকে এগিয়ে নিয়ে যাই। দেশটা ভালো থাকুক। অনেক ধন্যবাদ। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ। ঝটপট ইনস্ট্যান্ট চা কফি, হেলদি অর্গানিক চা, আপনার পরিবারের পছন্দ নিশ্চয়ই, অফিস কলিগদের পছন্দ, সবার পছন্দ। ঝটপট অর্ডার দিন আমাদের অনলাইন মার্কেটে ইনস্ট্যান্ট চা কফি বা হেলদি অর্গানিক চায়ের 100% কোয়ালিটি পণ্যের নিশ্চয়তা দিচ্ছি আমরা আমাদের অনলাইন মার্কেটে। আমাদের আনপ্যারালাল কাস্টমার সার্ভিস